সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব নির্বাচনের অপেক্ষায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে 2025 সালের শেষ দিকে, আর যদি আরও কিছু প্রত্যাশিত সংস্কার করা হয় তাহলে 2026 সালের মাঝামাঝির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো বলছে জনগণের প্রত্যাশা নির্বাচন। জনগণের প্রত্যাশা কি নির্বাচন নাকি সংস্কার? সবকিছু নিয়ে আজ আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এম.এ. আজিজ, আপনার কাছেই জানতে চাই, আমাদের একজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি আজ বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হলে সরকারের কার্যক্রমে বাধাগ্রস্ত হয়। সরকারের কার্যক্রম কেমন দেখছেন এবং নির্বাচন নিয়ে কি রাজনৈতিক দলগুলো অধৈর্য? তিনি আরও বলেছেন সংস্কারের পরে নির্বাচন। এখন আমার প্রশ্ন, আপনি ভূমিকায় যেটা বললেন যে প্রফেসর ডক্টর ইউনূসই কি প্রধান না আসিফ ভুঁইয়া প্রধান নাকি প্রেস সেক্রেটারি প্রধান, কার কথা বিশ্বাস করব? এই সম্প্রতি তিনটা সময় পেলাম। উপদেষ্টা বললেন, প্রধান উপদেষ্টা বললেন 25-এর শেষে অথবা 26-এর প্রথমে, আর প্রেস সেক্রেটারি বললেন 26-এর মাঝামাঝি, জুনের 30 তারিখ। আর আসিফ ভুঁইয়া আজকে বললেন যে নির্বাচন নিয়ে অস্থির হয়ে গেছে, সংস্কার লাগবে, সংস্কার পরে নির্বাচন। অর্থাৎ তাহলে কি আমি ধরে নেব এই 24 জন উপদেষ্টা এদের উপরে কোনো প্রধান উপদেষ্টার কমান্ড নাই? এই উপদেষ্টা পরিষদের আপনার মতের একমত নাই কোনো কিছুতে, ইস্যুতে? এইভাবে মানুষকে যখন বলে তখন তো অবশ্যই রাজনৈতিক দলের কথার সুযোগ পায়। রাজনৈতিক দল তো এই কারণেই অস্থির হয় নির্বাচনের জন্য। রাজনৈতিক দল তো কোনো মসজিদ মাদ্রাসার কমিটি না, তারা তো নির্বাচন চাইবেই, নির্বাচন চাইবে, সরকারের যেতে চাইবে। জনগণের প্রত্যাশা যাচাইটা কেমনে করলেন? 5 তারিখে যখন অগাস্ট বিপ্লব হলো, আমার বাসাটা রামপুরা ব্রিজের সাথে, তখন যে পরিমাণ আপনার আন্দোলনে ছাত্র জনতা দেখা গেছে, এখন যে হচ্ছে জমায়েতগুলো হচ্ছে ওরকম দেখা যাচ্ছে? তখন সমর্থন ছিল এই দেশবাসীর আওয়ামী লীগ ছাড়া সবার, এখনো সমর্থন আছে। ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য, সমর্থন সবই আছে। যেমন 15 তারিখে নূর হোসেন দিবসে দেখলেন যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার, ভারত থেকে শেখ হাসিনা বলল ওখানে আওয়ামী লীগের জমায়েত হওয়ার কথা ছিল, সেখানে তো ছাত্ররা, বিএনপি, জামাত থেকে শুরু করে ছোট বড় সব দল ওখানে ছিল। ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য আছে, কিন্তু এই ধরনের এক একজন এক এক কথা বলবে তাতে ঐক্য থাকবে, এটা কি করে আশা করেন? সুতরাং রাজনৈতিক দলরা নির্বাচনী রেড ম্যাপ চায়, স্পেসিফিক ডেট চায়। সেখানে রাজনৈতিক দলের সাথে কথা বলুক, কথা বলে স্পেসিফিক ডেট না দিতে পারে তাদেরকে বলুক যে নির্বাচন ঠিক আছে, এইটা ডেট, এর 6 মাস আগে বা 6 মাস পরে হতে পারে। একটা স্পেসিফিক জায়গায় আসে না কেন? নির্বাচনের তারিখ নিয়ে, নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা মার্কা কথা বলো কেন? পরিষ্কার স্ট্যান্ড নাই কেন অন্তর্বর্তীকালীন সরকার? দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার কথা হলো যে এই সরকার অনন্তকাল থাকতো, জনগণ সমর্থন করতো, দেশ তো চালাতে পারতেছে না, দেশ তো চলতেছে না। সুতরাং যে দেশে চলতে পারে না, দেশ চালাতে পারে না, এটা তো এনজিও না, শিক্ষকতা না, প্রফেশন না যে বসলেই সরকার চালানো যায়। এখন তো প্রমাণ হচ্ছে দেশ চালানো রাজনীতিবিদরাই চালাবে, দেশ অন্যরা চালাতে পারে না। এখন ধরেন প্রফেসর ডক্টর ইউনূস সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, নোবেল লরেট, বিশ্ববিখ্যাত, তাদেরকে মোটিভেট করতে পারে। এবং তিনি আছে বলেই এখন যে দুর্যোগ, এই দুর্যোগটা কিন্তু মোকাবেলা তার কারণে হচ্ছে। কারণ বড় বড় শক্তি, বড় বড় পশ্চিমা দেশ, তারা কিন্তু এখনো আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নাই, বিকজ ইউনূস। মাইনাস ইউনূস একটারও তো দরকার নেই,
জি, কিন্তু চেঞ্জ করেন না কেন? উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি কিন্তু বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করতে পারতো তাহলে আমরা এখানে কেন এসেছি, আমাদেরকে ডাকা ওনাদের কেন? যাইতে কইছে কে? এটা প্রশ্ন যদি আসে, ওনাকে যাইতে কইছে কে? রাজনৈতিক দলরা পারে নাই কি? পারে নাই, আপনার সংস্কার তো করে নাই। ধরেন তারা যেটা মনে করছে তারা যেভাবে পারতো সরকার- কিন্তু করেনি। হ্যাঁ, এখন তারা করতেছে, তাদের ম্যান্ডেট কোথায়? তিনি সংস্কারের কথা বললে আসছেন, ক্ষমতায় আসছেন। ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্ররা একমাত্র চাকরির কোটা সংস্কার ছাড়া কোনোদিন সংস্কারের কথা বলেছে? কোনো দাবি 6 দফা 11 দফা দিছে, কোনো জায়গায় সংস্কারের কথা ছিল না। জি। এই সংস্কারের কথা এরা ক্ষমতা লিঙ্গার করার জন্য এদের মধ্য থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে আসছে এই কথাটা। ছাত্ররাও কয় না, এখন সবাই কয়। আর দলগুলি চিপায় পড়ে গেছে। এখন দেখা যায় এই সরকার দুর্বল সরকার, রাষ্ট্র চালাতে পারতেছে না। এটা ধাক্কা দিলেও বিপদ, তৃতীয়পক্ষ এসে পড়তে পারে, আবার রাখলেও বিপদ। জি, আমি ফিরবো আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি, আপনি কি বলবেন? আমি কি বলবো বলেন, এটা তারা যা শুরু করেছে এটা তো আসলে নির্বাচনে একটা দেশের নির্বাচনকে নিয়েই তো 16 বছর এই এত আন্দোলন। নির্বাচন ঠিক মতো হচ্ছিল না, নির্বাচন প্রহসনমূলক হচ্ছিল, নির্বাচন রাতে হচ্ছিল। নির্বাচনে আপনার শেখ হাসিনা সহ তার দলের কিছু লোক ছাড়া নির্বাচন কি এটা সাধারণ জনগণ জানতো না। এই জানতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকে, এই ক্ষুধা থেকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ ভোট প্রিয় মানুষ, তারা যে ভোট দিতে পারে নাই, যার বয়স 30-40 হয়ে গেছে, সে কোনোদিন ভোট দিতে পারে নাই এই 16 বছরের গ্যারাকলে পড়ে। তাহলে আপনি মনে করেন সেই মানুষটা আপনার তাদের এই আন্দোলনটা তো তাদের কথা নিয়েই আমাদের আন্দোলন ছিল। সেই আন্দোলনের সাথে যোগ হয়েছে কি কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলনে তারা চাইলো চাকরি, পায়ে গেল উপদেষ্টা, মন্ত্রী। তাদের তো মন্ত্রী টার্গেট ছিল না, তারা ছিল সাধারণ চাকরি নিয়ে, সাধারণ ঘরের ছেলে সাধারণভাবে থাকবে। কেউ যদি রাজনীতি করে তার জন্য সময় আছে, সেই সময় সুযোগ সব একসাথে করতে হবে। তারা পৃথিবীর কোনো ইতিহাসে এইভাবে দখলদারিত্ব করে নাই এইসব বাচ্চা ছেলেরা। আমি প্রথম দিনে আপনাদের এই টু দ্য পয়েন্টেই ছিলাম, যখন ওত নিচ্ছিল, আমি সেই শপথ অনুষ্ঠানে যাইনি, আমি আপনাদের এখানে ছিলাম। সেইখানে আমি প্রথম অবাক হয়ে দেখলাম যে তাদের যে শপথ নেওয়াটা, তখনই আমি বলেছিলাম, আপনি দেখেন আপনাদের সেই ইসে গিয়ে, যে আমি বলেছিলাম যে এটা তো আশা করে নাই বাংলাদেশের মানুষ, এই গণতন্ত্র আশা করে নাই, এদের প্রতিনিধিত্ব আশা করে নাই। এরা প্রতিনিধি হবে আমাদের সন্তান। সময় বিশেষ উপদেষ্টা মণ্ডলী তো বলছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য। রাজনৈতিক দলরাই তো ক্ষমতায় যাবে, ক্ষমতায় কি তারা যাবে? রাজনৈতিক দল তারা দেশ পরিচালনা করবে, ক্ষমতা কি? আমরা কখনোই হচ্ছে সংস্কার এবং দেশ পরিচালনা করার জন্য সুপ্ত বাসনা, কারোর জন্য সুপ্ত থাকে, কারোর জন্য জাগ্রত থাকে। যে দলটা যত বড়, সে দলের জাগ্রত বাসনা তত বেশি থাকে। তাদের কেন বাসনা থাকবে? তারা কেন আমার জন্য চিন্তা করে না? যখন তার উপদেষ্টা চিফ অ্যাডভাইজার যখন বলেছে যে 2025 অথবা 2026-এর প্রথমে, তার 1 ডিগ্রি আগায় নিয়ে চিফ অ্যাডভাইজারের আপনার প্রেস সচিব বলে ফেললো 30শে জুন, এটা আরেক ধাপ এগিয়ে নিল। এখন আবার তারা বলছে তাদের নাকি সরকারি কাজে বিঘ্ন ঘটছে। কোথায়, কোন সরকারি কাজে তারা বিঘ্ন ঘটাতে দেখতে পাচ্ছেন? আপনার চালের দাম কমাতে পারে না, একদিনে চালের দাম 10 টাকা বাড়ে। কোথায় আছেন তারা? তারা কি করছেন? তাদের ভোগবিলাসিতা ছাড়া আর করছেনটা কি? কোন জায়গাটায় দেখাইতে পারবে যে এই জায়গাটা আমরা একদম প্রাতিষ্ঠানিক আমরা উন্নয়ন করছি, উন্নয়ন করার লক্ষ্যে আমরা নেমেছি? কোনো কাজ হয় নাই। সংস্কারের যে কাজগুলো, এটা যে কোনো সরকার থাকলেও এই সংস্কারগুলো এইভাবেই হয়। প্রত্যেকটা সেক্টর আছে সরকারের, সেক্টররা তাদের জায়গা থেকে, আপনি দেখেছেন যে সংসদের মাধ্যমে বিল পাস হয়, হতে পারে যে বিলটা খুব স্মার্ট বিল হয়নি, হতে পারে যে আমলারা এই বিলগুলো করেছে, নেতারা কাবিকা টিআরজিআরের পিছনে দৌড়েছে, এটার জন্য একটা ছোটোখাটো শাস্তি হতে পারে, এটার জন্য আগামীতে তারা ক্ষমতায় নাও আসতে পারে, আরেক দল আসতে পারে। বাট কে বলেছে যে তাদেরকেই সংস্কার করতে হবে? তাদেরকে সংস্কারের দোহাই দিয়ে তারা 4 দিন 5 দিন 7 দিন ক্ষমতা ছিল না দেশে, যে কোনো আইন ছিল না, শৃঙ্খলা ছিল না, আপনার সরকার ছিল না সর্বোপরি। কয়টা বাড়িতে আপনার চুরি ডাকাতি রাহাজানি হয়েছে, কয়টা মার্ডার এক্সট্রা বেড়েছে,
এক্সট্রা আপনার যে যে সরকার থাকা অবস্থায় হাসিনার সময় যত প্রতিদিন যত মার্ডার গুম হইতো তার চেয়ে তো অনেক কম হয়েছে ওই 3 দিন 4 দিন 5 দিন। সরকার ক্ষমতা দখলের পরেও 2-4 দিন হাতে লাগে বুঝে নিতে, সেই টাইমটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল ছিল। সেই সময় যদি বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ঠান্ডা মাথায় চলতে পারে, তাহলে এখন তাদেরকে কে বলেছে যে তারাই সংস্কার করতে হবে নইলে না? তারা বলুক না যে আমরা ইলেকশনটা দিয়ে যাচ্ছি, এটা অনেকটাই তত্ত্বাবধায়ক সরকারের মতোই। তারা নামটা একটু চেঞ্জ, ভিন্নতা এনেছে, সৌন্দর্য এনেছে। কখনো বলে সুতির শাড়ি, কখনো বলে তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি কিন্তু সুতিই হয়, তাই না? এরকম নামের একটা ভিন্নতা এনেছে, আর কিছুই না। তারা নির্বাচন দিবে, এটাই তাদের সংস্কার। নির্বাচনটা যাতে আমার ভোট আমি দিব। আপনার কাছে কোনো সংস্কার দৃশ্যমান কিনা এই বিষয় নিয়ে আমি ফিরবো আপনার কাছে। জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো যেমন উত্তপ্ত বক্তব্য দিচ্ছে, বলছে যে নির্বাচনের জন্যই সংস্কার দরকার, কিন্তু উপদেষ্টা মণ্ডলী তারা বলছেন যে সংস্কারের পরে নির্বাচন হবে, এরকম একটি পরিস্থিতি। আমরা নির্বাচনকে এবং সংস্কারকে সামনাসামনি দাঁড় করাতে চাই না, কিন্তু এই যে কথার কনফ্লিক্ট হচ্ছে, আপনি কি দেখছেন এর ভবিষ্যৎ? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের 24 জন মানুষ আসছে, বসছে, ছাত্ররাও 3 জন আছে এখানে। তাদের প্রথমে উচিত ছিল রাজনৈতিক দল যা সংস্কার করেন, নেক্সট পার্লামেন্ট অনুমোদন না করলে এটা কিছুই হবে না, কোনো প্রয়োজন আসবে না। সুতরাং রাজনৈতিক দলদের সাথে দূরত্ব তৈরি না হয়, প্রথমেই তাদের সাথে ডায়ালগ করে ইস্যু ভিত্তিক আলোচনা করে করে সমাধান করা হতো। অর্থাৎ রাজনৈতিক দলকে কনফিডেন্সে নিয়ে কাজ করা উচিত ছিল। তারা প্রথম থেকে রাজনৈতিক দলের দূরত্ব, যেমন ধরুন সংস্কার কমিশন 10টা করেছে, এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই। ওনাদের সংস্কার যে রাজনৈতিক দল নেক্সট মানবে এমন কি নিশ্চয়তা আছে বলেন? কার জন্য সংস্কার? রাজনৈতিক দলের সঙ্গে এই দূরত্ব কেন? জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা নতুন দল করছে, তার আগে থেকেই তো রাজনৈতিক দলের সাথে কথা বলে না এরা। ওই রাজনৈতিক দল চিল্লাপাল্লা করার পরে মাঝখানে দেখা করছে, ওই লাইন ধরে একদিনে 3-9 পার্টির সাথে সংলাপ এইভাবে করে। মানে এটা কোনো সংলাপ বললে তো আনুষ্ঠানিক গোল টেবিল সব দল নিয়ে সংলাপ করবে, এটা তো সংলাপ করছে না। রাজনৈতিক দলের সাথে তো দূরত্ব তৈরি হয়েছে। আর রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বা চাহিদা আর অন্তর্বর্তীকালীন সরকার চাহিদা এক হতে পারে না, এক হচ্ছে না। এইটাকে এক করতে হলেই অবশ্যই সংলাপ এবং কাছাকাছি, হৃদয়ের কাছাকাছি থেকে কথা বলতে হবে। দেশটা তো সবারই, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারাও এই জনগণ, দেশের মালিক। রাজনৈতিক দলের তারাও মালিক, সরকার পরিচালনা করবে আলটিমেটলি রাজনৈতিক দল। সুতরাং তাদের সাথে দূরত্ব তৈরি করে তো সমস্যার সমাধান হবে না। আপনি ক্যাবিনেটের উপদেষ্টা হয়ে ঘোষণা দিচ্ছেন সংস্কারের পরে নির্বাচন হবে, সংস্কার কত বড় হবে? আমি তো সারা ছাত্র জীবনে কোনো রোডম্যাপ জানেন? কি কি সংস্কার হবে সেটা কি আপনি জানেন? সংস্কার 10টা করছে, 10টা। আমার মনোজগৎ, আমার যে 53 বছর, আমি ছোটবেলায় দুর্নীতিবাজরে ঘৃণা করতাম, গুন্ডারে ঘৃণা করতাম, খুনিরে ঘৃণা করতাম। এখন তো করি না। এখন তো ধনী লোক না হলে হয় না। আমার মনোজগতের কে পরিবর্তন, কে সংস্কার করবে, কে চেঞ্জ করবে? আমি, অর্থাৎ জনগণ যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সংস্কার কাজে আসবে না। সব সময় লেফট রাইট করতে হবে। সুতরাং মনোজগতের সংস্কার 53 বছরে যে জায়গায় আসছে মানুষের, এই চুরি, রাহাজানি ইত্যাদি ইত্যাদি করে, এই ধরেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় আসছে, একটা সরকারের পুরা ব্যবস্থা ধ্বংস করে ফেলছে, মানুষকে পুরা মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে। এটাকে যদি আপনি রাইট জায়গায় আনতে চান 15-20 বছর লাগবে। তো ওনাদের 15-20 বছর সময় দেব? কয়েকজন এনজিওর লোক, কয়েকজন শিক্ষক, কয়েকজন ছাত্র, কয়েকজন বুড়া আমলা, এই ছেড়ে দেবো? 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন, এটার নিশ্চয়তা কি? একই বললাম তো, একই ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রী পরিষদের থেকে এক এক ডেট বলতেছে। আবার প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত করলো যে ডেট, ওনার ওখানে সরকারি কর্মচারী, প্রেস সেক্রেটারি আবার স্পেসিফিক করে দিচ্ছে আর এক ডেট। কে বড়? প্রধান উপদেষ্টা বড়। তাহলে প্রধান উপদেষ্টা বলার পরে প্রেস সেক্রেটারি কেমনে এটার কারেকশন করে? সে কিভাবে করে? তাহলে বলা উচিত ছিল বলার সময় যে আমি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদিষ্ট হয়ে এটা বলতেছি, বা একটা কিছু বলা উচিত ছিল। বলছে, আপনি শুনছেন? বলে নাই। তো সরকার কি সে চালায় না প্রধান উপদেষ্টা চালায়?
আমার কথা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের কারো বক্তব্যের সাথে কারো মিল নাই। আমার মনে হয় না যে উপদেষ্টা পরিষদের বৈঠক করে এইসব কিছু ওয়ার্কআউট করা হয়। কোন কাজ কখন করতে হবে, কোন কথা কখন বলা। আপনি রুমে বসে কয়ে দিলেন পলিথিন অত তারিখ থেকে বন্ধ, হ্যাঁ, এখন বাজারে কয় পলিথিন আপা। আর প্রত্যেকটা শপিং মলে যান, একটা জিনিস কিনলে আবার ওই ব্যাগ ধরায় দেয়, তার জন্য পয়সা নেয়, সব বকা দেয়। উনি যান ওই বাজারে, ওই বাজারে যান, বলেন বসুন্ধরা সিটির যান না, এই পাশে আছে, যান না, বাজার করে আসেন, একটা ব্যাগ ধরা দিয়ে কবিতে দেন 20 টাকা দেন, 200 টাকা পর্যন্ত আছে ব্যাগের দাম। একটা মানুষ কিনতে গেছে, তার বাইরে কেউ পয়সা দিতে চায় বলেন? তো এটা তো আপনি বিকল্প দেন না। আবার তার ব্যাপারে এই সমালোচনা শুনে বক্তব্য দিছে, অনেকে বলে পলিথিনের বিকল্প না দিয়ে বিকল্প করছে। হ্যাঁ, বাধ্য করলে না করলে তো হয় না, যে দিয়ে বাজার করতে যায় ওইটাই তো কম পড়ে, আবার ব্যাগ কিনবে কিভাবে? তো তার উত্তর দিছে যে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, এখন বাধ্য হয়ে বিকল্প হবে। দেখি আমাদের রাজনীতিবিদরা কি বলেন। আপা, বাজার বিষয় নিয়ে কথা বলবো, তার আগে অন্য একটা বিষয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন বিএনপি বাংলাদেশের প্রথম কিংস পার্টি। এই কথা আপনি কি বলবেন? বিএনপি যদি প্রথম কিংস পার্টি হয়, কিংস পার্টি আমরা কাদেরকে বলি? যারা ঘুম ভাঙ কয়দিন চলে, তারপরে নাই, দল নাই, শেষ, হাওয়া হাওয়া। সরকারে থাকা অবস্থায় একটি পার্টি গঠন করে সরকারের সাহায্য নিয়ে। সরকারে থাকা পার্টি সরকারের সাহায্য নিয়ে তো প্রত্যেকেই করেছে। আপনার বিএনপি কেন করবে? এরশাদ সাহেবও করেছে সরকারে থেকে, যারা যেভাবে আসছে। তারপরে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ অনেক আগে, তখন সরকারে ছিল যখন মুসলিম লীগ ছিল নাকি, তো ওইখান থেকে ভেঙে আবার আওয়ামী লীগ হয়ে এসে আওয়ামী লীগ আবার ৭১-এর পরে আবার সরকার অটো নিয়েছে। তো কে করে নাই? আর কিংস পার্টি বিএনপিকে বলল, সে কি রাজনীতি বুঝে, রাজনীতি জানে, রাজনীতির ডেফিনিশন জানে, কিংস পার্টির ডেফিনিশন জানে? কিংস পার্টি যাদেরকে কিংস বলা হয় তারা আসলে হুদাই কিংস, তারা কোনো কামের কিংস না। যে কারণে তাদের কিংস বলা হয়, তারা পার্টি বানিয়ে ওইটা জেদটা শক্তিতে পরিণত করে তারা পার্টি বানাক, আমরা তো চাই। বাংলাদেশে কত পার্টি রেজিস্টার হলো, কত পার্টি আসছে, কত আপনার 90-100টা পার্টি এখনও চলছে, এর মধ্যে 50-এর উপরে প্রায় রেজিস্ট্রেশন পাইছে। তো তারা আরেকটা পাবে, সমস্যাটা কি? কিন্তু কিংস পার্টি বলা হয় কেন? এখনই তো মারামারি করতেছে, হাড্ডি কামড়াকামড়ি করতেছে। বিএনপি তো তা করে নাই। বিএনপি অনেকবার এই দেশ এখনও সবচেয়ে বেশি সময় বিএনপি আপনার পরিচালনা করেছে। তো সেইখানে বিএনপিকে যদি কিংস পার্টি বলা হয়, তাহলে তারা কি? তারা কি পার্টি? অন্যের উপর ভর করে, অন্যের উপর ওই যে কি এটা স্বর্ণলতার গাছের মতো, কিংবা শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখে 1 ফোঁটা দিলেম শিশির। ওই শিশির বিন্দুর মতো অত ফুসফাস করে, বিন্দুটা কোথা থেকে আসছে উনি কি জানে? তারা জানে? তারা কে? আমরা চাইলে তারা আছে, আমরা না চাইলে তারা নাই। কারই সে এতই দেখায়? এই যে খবরদারিগুলো করছে, এই জন্যই জনগণ খেপে যাচ্ছে তাদের উপর। বড় আমাদের সন্তানদের দোহাই দিয়ে তারা আছে। যে সন্তানরা আন্দোলনে ছিল তারা কোথায় আছে? যে 2-1 জন প্রতিনিধিত্ব করছে, ওর মধ্যে দেখেন মেয়েরা তো সবচেয়ে বেশি আন্দোলনে ছিল। আপনিও তো ওই বয়সের একজন মেয়ে। মেয়েরা আন্দোলন ছিল, কোথায় মেয়েরা? কোন পজিশনটা পাইছে? সব ক্ষেত্রেই ওই 2-4 জন যারা ছিল তারা কারা? একজন আরেকজন 50 জন সমন্বয়কের নাম মুখস্থ বলুক, তাহলে বুঝবো যে হ্যাঁ, না তুমি কিংস পার্টি না, তুমি কুইন্স পার্টি। 50 জন সমন্বয়কে কারোর সঙ্গে কারো সিমিলার নাই, কারোর সঙ্গে কারো সম্পর্ক নাই, কারোর সঙ্গে কারো মিল নাই, কেউ কাউকে চেনে না। এইভাবে হুট করে পিছনে কোনো একজন বাঁশিওয়ালা আছে, সে বাঁশিতে ফুক দিয়েছে। যে বাঁশিওয়ালার কথা বলা হয় তারা কিন্তু কিছুই জানে না। তারা কিন্তু যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? তারা ওই জায়গা থেকে আসছে। তো পুতুলরে যে নাচাচ্ছে সেও কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ক্লিয়ার হওয়ার পরে দেশের এই সমস্যাগুলোর জবাব কিন্তু তাদেরকে দিতে হবে। এই যে আমি কেন আমি কি চেয়েছি? আমি চেয়েছি আমি একটু আমার যা আয় আছে সেই আয়ের মধ্যে চলতে। নির্বাচনের বাইরেও জনগণের যে প্রত্যাশাগুলো ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই প্রত্যাশা আসলে কতটা পূরণ হয়েছে? হয় না, এটাই আমি বলছিলাম। আমার যে আয় আছে আয়ের মধ্যে আমি চলতে, আমি কি আয়ের মধ্যে চলতে পারছি? তারাও সরকারকে, বিগত পতিত সরকার, স্বৈরশাসক সরকারের কিছু স্টাফদেরকে যারা উৎকর্ষটাকে জীবনের শ্রেষ্ঠ পন্থা মনে করে,
তাদের বেতন ডাবল করে দিল, তাদের ইনক্রিমেন্ট বাড়ায় দিল। এরাও এসে তাদেরও আবার ইনক্রিমেন্ট বাড়াচ্ছে বা তাদের টাকা বাড়াচ্ছে জিনিসের দাম বেশি বলে। এই যে মাত্র 12-13 লাখ সরকারি কর্মচারী, বাকি সবই তো এই 18-20 কোটি মানুষের সবই তো বাইরের মানুষ। এই সবই বাইরের মানুষের জন্য সরকার কি করেছে, কি করতে চাচ্ছে? আপনার একটা বাণিজ্য মন্ত্রী বানাইলো, বাণিজ্য মন্ত্রী কি করলো? সে ব্যবসা বান্ধব দেখে, ব্যবসা করে দেখে তাকে আনছে সিন্ডিকেট তাড়াবে। উনি এসে কি করলেন? বুমেরাং করে দিলেন। উনি এসেই আগে তেলের শিশি নাই, মাঠ খালি নাই, সমস্ত বাজারে কোনো তেলের বোতল নাই। তেলের বোতল কই কই কই, পরের দিন শুরু হলো 8 টাকা বেশি বেড়ে গেল। যেই মাত্র 8 টাকা বেড়ে গেল, তেলের বোতল কিন্তু আবার নিজেকে সাজিয়ে গুজিয়ে নিজেকে শো করা শুরু করলো। তাহলে এই তেলের বোতলগুলো ওই ব্যবসায়ী কোথায় রেখেছিল এই 1 দিন 2 দিন? তো এইখান থেকেই বোঝা যায় তারা কতটা জনগণ বান্ধব, জনগণের পালস কতটা বুঝে। জনগণের পালস বুঝে এত চারটিখানি কথা না। জনগণের পালস বুঝতে কিভাবে বলে জনগণ তাদেরকে বসাইছে। জনগণ তাদেরকে কেন বসাইছে? তুমি একটা বেটা নির্বাচন দিবা, নির্বাচন দিয়ে সুন্দর করে চলে যাবা, তোমাকে সারা জীবন বাংলাদেশবাসী মনে রাখবে। তা না করে তুমি নিজে খাওয়ার জন্য খুদগুড়া যা পারতেছো সব কামড়ায় খাচ্ছ, নিজে ছড়াচ্ছ, অথচ দেশের কোনো উন্নয়নই হচ্ছে না, কোনো হচ্ছে না। আপনি যেটা বলছিলেন সংস্কার নিয়ে, যে সংস্কার সঠিক সময় আসবে কিনা, সঠিক সময়ে সংস্কার আসলেও সংস্কারকে আবার আপনার ওটাকে আবার চেক করতে দিতে হবে, রেটিফাই করতে হবে। সেটা করতে গেলে আরো ধরেন 2 মাস, তারপরে কি করবে? সঠিক সময় তারপরে কি করবে? আমি ফিরবো আপনার কাছে। নির্বাচন না দিয়ে কি আছে? তাহলে কেন আমাকে 25-এর পরে যাইতে হবে নির্বাচন? আপনি বলেন, যদি জানুয়ারিতে দেয়, জানুয়ারি ফার্স্ট উইকে দেয়, ডিসেম্বরের 31 তারিখে দেওয়ার কথা, সেটা যদি ফার্স্ট উইকেও যায়, আরো 2 মাস আপনি দেখেন যে ওটারে আপনার আবার চেকিং করলো। চেকিং করার জন্য যদি আরো 2 মাস লাগে, তাহলে ফেব্রুয়ারি মার্চের পরে আর কি কাজ? সংস্কার তো আপনার হইলো, তাহলে আপনার নির্বাচন দিতে আপনার সমস্যাটা কোথায়? মার্চের পরে নির্বাচন। আমি ফিরবো আপনার কাছে। জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, এই তেলের বোতল কোথায় গেল? এই সিন্ডিকেট কি সরকার ভাঙতে পারছে না, নাকি কি হচ্ছে? আগের সরকার যে সিন্ডিকেট তৈরি করে দিয়ে গেছে, অলিগার্ড তৈরি করে দিয়ে গেছে আনইউজুয়াল সাহায্য করে। এবং আমি বহুবার বলেছি, আপনাদের এখানেও বলেছি, 22 পরিবারের বিরুদ্ধে আপনার মুক্তিযুদ্ধ হয়েছে, এটা একটা এজেন্ডা ছিল। 22 পরিবার শোষণ করত, তাদের বিরুদ্ধে। এখন ঠিক 9টা থেকে 10টা বিজনেস হাউস তাদেরকে এত অর্থ সম্পদের মালিক করে দিছে ফ্যাসিস্ট সরকার। এখন ইচ্ছা করলে তারা এই 10টা হাউস মিলে দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। তাদেরকে ধরার ক্ষমতা এই সরকারের নাই, অনির্বাচিত সরকার। পলিটিক্যালি কমিটেড অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এটা ভাঙা সম্ভব। তাহলে আপনি কি বলছেন যে দ্রুত নির্বাচন বা নির্বাচনই এটার একমাত্র সমাধান? অবশ্যই রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দেওয়া, রাজনৈতিক দল চালাবে। কারণ এখানে 2টা দিক। একটা হলো অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। 2 হচ্ছে যদি দীর্ঘদিন অপেক্ষা হয় তাহলে রাজনৈতিক শূন্যতা হবে। কারণ এই সরকারের যে আচরণ, তাতে করলে রাজনৈতিক দলগুলোর সাথে আরও দূরত্ব বাড়বে, রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তখন আনএক্সপেক্টেড কেউ এসে ঢুকে পড়বে। সুতরাং আমরা তো চাই রাজনীতিবিদরা দেশ পরিচালনা করুক। সুতরাং এই সরকার যেহেতু রাষ্ট্র চালাতে পারতেছে না, যেহেতু রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রক্ষা করতে পারতেছে না, জনগণের পালস বুঝতে পারতেছে না, রাষ্ট্র কেন চালাতে পারছে না? রাষ্ট্র তো চলছে, তো প্রতিদিন চলছে, এভাবে চলবে। কি আপনি কি অসামঞ্জস্য? আমাজন যে বন্ড, এটা তো পৃথিবীর সবচেয়ে বড়, তার ভিতরে এখনো আপনার বন্য মানুষ আছে, বাস করে। ওই বন তো প্রাকৃতিকভাবে এমনি হচ্ছে, ওখানে সবই আছে, এমনি হচ্ছে। ওখানে তো আর তারা এইভাবে যদি বলেন যে দেশ চলতেছে, আপনি কাঁদবেন না, আপনি হাসবেন না, দেশ চলবে, এভাবেই চলবে। এভাবে তো চলা হয় না, যেভাবে চলছে তো চলা হয় না। আমি দেখব যে নৌপথে সিকিউরিটি নাই, রাস্তায় সিকিউরিটি নাই, বাসাবাড়ির ডাকাতি শুরু হয়ে গেছে, পুলিশ কাজ করে না, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে না, প্রশাসন তার পদের জন্য ডেমনস্ট্রেশন দেয়। হচ্ছেটা কি? নিয়ন্ত্রণ তো কোথাও নাই সরকারের। এমনকি
আমি তো দেখি অন্তর্বর্তী সরকারের যে 24 জনের ভিতরেও কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তো এটা তো এখন সমস্যা, জাতির জন্য বিরাট সমস্যা। এই সমস্যার পরিবর্তন হওয়া উচিত এবং এই পরিবর্তনটা আমরা জনগণ অবশ্যই চাই। কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলসমূহ এখানে এটার স্থলাভিষিক্ত হোক। কোনো অনির্বাচিত সরকার অনন্তকাল থাকতে পারে না। আর সংস্কার করার ম্যান্ডেটই এদের নেই। সংস্কার করে লাভ কি? জি, আমি ফিরব। নীলুফার চৌধুরী মনি, সংস্কার করার ম্যান্ডেটই এদের নেই, আসলে কি নেই? এটা একদিক থেকে একদম খুবই সত্যি কথা। কারণ আপনি সংস্কার করলো, আপনার রাজনীতিবিদদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। এই যে কথাটা আজিজ ভাই বললেন, সম্পর্ক নাই। রাজনীতিবিদরা এসে যদি এই সংস্কারটাকে না মানে, যদি বলে না জয়যুক্ত হয়েছে, সংস্কার সংসদেও তুললো, যদি আমি বিল পাস না করি, এই সংস্কার কখনোই আলোর মুখ দেখবে না। দেখবে তো নাই, বরং তারা শাস্তি পাবে। তারা ইলিগ্যাল গভর্নমেন্ট হিসেবে তখন পরিচিত হবে। তারা যদি রাজনীতিবিদদের সঙ্গে নীতিগতভাবে এখন যদি যে সম্পর্কটার যদি অবনতি আরও দিন টু দিন করতে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু একটা সময় আইনের কাছে তারা ধরা থাকবে। ১/১১ সরকাররা আজকে কোথায় আছে আপনি বলেন? তারা কিন্তু সবই হয় আমেরিকায়, না হয় অস্ট্রেলিয়ায়, না হয় কোথায় 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 কোথায়। তো এই জায়গাটায় অবশ্যই আমরা মনে করি যে সংস্কার বৈধতা দেওয়ার মালিক একমাত্র পার্লামেন্ট। জি, আমরা দেখলাম যে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে খুবই খারাপভাবে। সে একটি রাজনৈতিক দল করে, তাকে এইভাবে হেনস্থা করা, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করা, কি বলবেন আপনি? এটা আমি নিজেও দেখেছি। এটা ভীষণ দুঃখজনক, অপমানকর, গ্লানিকর। 7 জনকে শনাক্ত করা হয়েছে কিন্তু কাউকে তো গ্রেফতার করা হয়নি। এখন এটা এরকম হতেই থাকবে যদি এটার বিচার না করে। আইনের অনুশাসনের মধ্যে যদি এই সরকার না যায়, কেন কার ভয়ে সে আইনের অনুশাসনের কথা প্রতিদিন বলছি আমরা। যে আইনের অনুশাসন আওয়ামী সরকারের কাছে ছিল না, নিজেরটার এক রকম আইন, অন্যটার আরেক রকম আইন, ঠিক একই অবস্থায় যদি এই সরকারও করে, এই সরকার আওয়ামী লীগের কাউকেই কোনো কিছু ধরছে না, কিছু করছে না, এটাও যেমন সত্যি। আবার এটাও সত্যি, একজন মুক্তিযোদ্ধা, তার নামে যদি মামলাও থাকতো, মামলা নাই শুনেছি, যদি মামলাও থাকতো, তাহলে সে আইনের আওতায় আনা যেত। সে মুক্তিযোদ্ধা হোক, বীর বিক্রম হোক, যাই হোক না কেন। কিন্তু তাকে অপমান করার এইভাবে, জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার এইভাবে, এইটা ব্যক্তিগত আক্রোশে বশবর্তী হয়ে এই কাজটা করা একদম জঘন্যতর অপরাধ। তার মধ্যে সে একজন বয়স্ক মানুষ, তার মধ্যে সে একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, মুক্তিযোদ্ধা হলেও যদি সে অপরাধী হতো, অপরাধীর বিচার হোক, আমি চাই। কিন্তু এই কাজটা আইন নিজের হাতে তুলে নিয়ে অপমানকর কাজটা, যে কাজটা, এবং আমি এও পড়েছি যে আওয়ামী লীগের সময় নাকি সে এলাকা ছাড়া ছিল। তো একজন মানুষকে এই ধরনের অত্যাচার যারা করেছে, তাদেরকে সরকার কেন ভয় পাচ্ছে অ্যারেস্ট করতে? কেন? সে যারই লোক হোক না কেন, তাকে অ্যারেস্ট করা উচিত, তাকেই আইনের আওতায় আনা উচিত। এইটা যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে প্রত্যেকটা এলাকায় এই জিনিসগুলো ছড়িয়ে পড়বে। মানুষ আইনের প্রতি বীতশ্রদ্ধ হবে, মানুষ আরও খারাপ কাজ করার জন্য উৎসাহিত বোধ করবে। আমি এটা মনে করি। জনাব এম এ আজিজ, একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য যাকে বিচারের আওতায় আনা উচিত তাকে বিচারের আওতায় আনবে, কিন্তু এই যে আমরা পথে ঘাটে প্রত্যেক দিন যেটা দেখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগ, সবকিছু মিলে কি দেখছেন আপনি? আপনি ধরেন এই মুক্তিযোদ্ধা করলেন, তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং ওই সরকারের এক মন্ত্রীর সাথে তার দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বর কারণে সে এলাকায় থাকে নাই। সে আসছে, তাকে জুতার মালা গলায় দিয়ে, সে হাত জোর করে মাপ চাইছে, তাও মাপ পায় নাই, জুতার মালা দেওয়া হয়েছে। এবং তাতে ইউটিউবে তার ছবি দেখানো হচ্ছে, কারা জুতার মালা পড়াইছে তাও দেখা গেছে। প্রধান উপদেষ্টা এর নিন্দা করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার হয় না কেন? এই সক্ষমতাও প্রধান উপদেষ্টা পরিষদের নাই কেন? তাকে যদি গ্রেপ্তার আপনি না করেন, তাহলে তো এটা চলমান থাকবে। এই যে আপা বললেন, কিছু হয় না তো। কারণ সরকারের কাছাকাছি অথবা সরকারের শক্তিশালী কেউ যদি বাইরে থাকে, হ্যাঁ, তাকে যদি কিছু না করা যায়,
তাহলে তো আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, দেশ চালাচ্ছে কারা? না, কারা চালাচ্ছে? দেশ চালাচ্ছে এই জন্যই বললাম না, দেশ প্রকৃতি চালাচ্ছে। কারণ উপদেষ্টা যেটা উপদেষ্টা পরিষদ আছে, এই পরিষদের ভিতরে কথায় মিল নাই, কাজেও মিল নাই। কাজে মিল নাই, উপদেষ্টা করলে তারা গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। এখনো আইনের আওতায় আনা হয় না কেন? আপনি যারা তাকে জুতার মালা পরাইছে, এইভাবে নিপীড়ন করেছে, তাদের তো ছবি আছে, ধরে না কেন? ওই শক্তিটাকে, ওই শক্তির চাইতে দুর্বল অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার। তো সে রাষ্ট্র ক্ষমতা কিভাবে থাকবে? সরকারের ততক্ষণই থাকতে পারে, ততক্ষণই অ্যাসার্ট করতে পারে যদি সমাজের অন্য শক্তির চাইতে সরকার শক্তিশালী হয়। হ্যাঁ, সরকারের হাত অনেক লম্বা, সেই হাতকে ব্যবহার করার যোগ্যতাও থাকতে হবে। সেটা তো এই অন্তর্বর্তীকালীন সরকার অর্জন করতে পারেনি। যার ফলে এই মুক্তিযোদ্ধাকে যে অপমান করলো, তার অপমান যারা করলো তাদের এই পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না, আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারলো না। সুতরাং চলবে এভাবে, এই মব জাস্টিস বলেন, এইভাবে অপরাধ বলেন, এগুলো চলতে থাকবে। কি করবেন আপনি? সুতরাং আইনের এনফোর্সমেন্ট দরকার আছে। সুশাসন মানে কিন্তু আইন অবারিত যার যা খুশি তা না, আইনকে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, আইনকে এনফোর্স করতে হবে। বিচার বিভাগে বিচার, আপনি বলেন তো, এই আমাদের একটা সাংবাদিক, নারী সাংবাদিক গ্রেপ্তার হলো, 24 ঘন্টার ভিতরে কেন ছেড়ে দিল? কিভাবে হলো বেল? তার তো বহুত সম্পদ আছে, আমরা জানি। তাকে গ্রেপ্তারও হলো। হ্যাঁ, বিডিআর যে বিদ্রোহ হয়েছে, সেখানে যেভাবে অপসাংবাদিকতা করেছে, তাকে ছেড়ে দিল কেন? অর্থাৎ সরকারের যে জায়গার থেকেই চাপ আসছে, সরকার সেই চাপ মোকাবেলা করতে পারে নাই, ছেড়ে দিয়েছে। আপনি বলেন 6 খুনের আসামি সাবের হোসেন, 6 মার্ডার, একদিনে 1 কোর্ট থেকে বের হয় কি করে? পৃথিবীর ইতিহাসে এটি নজির আছে। হিয়ারিং লাগে না 6টা কেসের মামলায়? এটা হয়েছে তো। সুতরাং এই দুর্বলতাগুলো যখন প্রকাশ পায়, হ্যাঁ, তখন কিন্তু সরকারের এই অপকর্ম ঘটতেই থাকবে, ঘটতেছে। জি, অসংখ্য ধন্যবাদ। লাস্ট রিমার্ক নীলুফার চৌধুরী মনি, আপনি বলবেন কেমন দেখছেন দেশ? জনগণ চাচ্ছে দ্রব্যমূল্যের দাম কমুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হোক, গলা শুকিয়ে যাচ্ছে বলতে বলতে, তাদের কানে কি পৌঁছাচ্ছে? তাদের কানে একদমই পৌঁছাচ্ছে না। তারা স্বপ্নে বিভোর, তারা কিভাবে ক্ষমতাকে লেন্দি করা যায়। বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ এই মুহূর্তে, আমি আসলে বলতে পারবো না। অনেকেই সমাধানটা বলবেন। অনেকেই আশা করছে যে বাংলাদেশ বোধহয় খুব ভালো আছি, নিঃশ্বাস ফেলতে পারছি, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের দূষররা সম্পূর্ণরূপে আছে, নাম্বার 1। নাম্বার 2, সরকার তাদেরকে সহযোগিতা করছে, সরকার তাদেরকে নিয়ে কাজ করছে, সরকার তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে সহযোগিতা করছে। নাম্বার 3, দ্রব্যমূল্যের দাম গগনবিদারী, আকাশচুম্বী, মানুষের নাগালের বাইরে চলতে থেকে একদম চরম পর্যায়ে চলে গেছে। নাম্বার 4, আইন শৃঙ্খলার চরম অবনতি। যে কজগুলো থাকলে একটা দেশ ডেস্ট্রয় হতে বাধ্য বা ডেস্ট্রয়ের চরম পর্যায়ে চলে যায়, বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে আছে, চলমান এবং ওভার চলমান। এর মধ্যে কিছু অতি বিলাসী কিছু উপদেষ্টা জুটেছে। তারা ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার নিজেকে মনে করছেন, এবং তারা মনে করছেন আর কিছু বাচ্চারা, তারা আইন বুঝুক বা না বুঝুক, তারা আইনের প্রতি পদক্ষেপে তারা অবমাননা করছেন। তারা নিজেরা বুঝতে পারছেন না, তারা বিভিন্ন প্রোটোকল নিয়ে চলছেন, কিন্তু নিজেরা কতটুকুর জন্য কতটুকু করা উচিত, কতটুকুর জন্য কতটুকু যোগ্য, এই জিনিসগুলোই তারা বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। এই জায়গাগুলো আমরা কিন্তু তাদের প্রতিবাদ করছি, তাদের বিরোধিতা করছি, কিন্তু বিরোধিতার জন্য, কারণ ওরা আমাদেরই সন্তান। আমরা চাই ওরা ভালো কাজ শিখুক, ভালোভাবে করুক, আমরা খুশি হব। আমি যেমন আপনাকে আমি পজিটিভ একটা দিক বলি, বিডিআরের যে কমিটিটা হয়েছে, সেখানে মেজর জেনারেল ফজলুর রহমান, এই একটা মাত্র কাজ, যে কাজটার আমি সুনাম করে গেলাম। আপনার বলবেন না যে কোন দিকে তারা কোনটা ভালো কিছু করেছে, এই একজন ব্যক্তিকে যথাযোগ্য জায়গায় বসিয়েছে, এটাই একমাত্র আমি ভালো কাজের দিক দেখলাম। এছাড়া আমি আর কিছুই এরকম দেখি না। আমি
ঘোর অন্ধকার অমানিসার মধ্যে বাংলাদেশের জাতি। হ্যাঁ, এখনই বোধহয় এত আশাহত হওয়া না, ঠিক হবে আশা না। হতর জন্য না, সকালে সূর্য দেখলে বোঝা যায় যেমন দিনটা কেমন যাবে, ঠিক তেমনই আপনি যদি আপনি কোন বীজটা লাগিয়েছেন আপনি ওইটাই আশা করতে পারেন। আপনি তেঁতুলের বীজ বুনে আপনি আপেল আশা করতে পারেন না। আমি তেঁতুলের বীজই দেখছি যেখানে তাকাচ্ছি। সো এর চেয়ে বোধহয় ভালো কিছু আমি বলতে পারছি না। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচনের কথা বলছে, জনগণ যেমন জনমনের স্বস্তি চায়, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, দাম নিয়ন্ত্রিত দ্রব্যমূল্য চায়, তেমনি সাধারণ মানুষেরও বোধহয় প্রত্যাশা সংস্কারের পাশাপাশি নির্বাচনের কাজ দ্রুত এগিয়ে যাবে। সবকিছু মিলিয়ে আমরা যে সুদিনের প্রত্যাশা করি তেমন একটি বাংলাদেশই আমরা চাই। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।